আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বাংলাদেশে, বাই দ্য ওয়ে, একটু হালকা ব্রেক পেলাম যে আজকে একটু আর্লি এই সময় ভাবতেছি বসে বসে যে বাংলাদেশের আসলে সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো যে আমরা 54 বছরেও দেশপ্রেমিক কোনো রাজনৈতিক গোষ্ঠী স্মার্ট এনাফ তৈরি করতে পারিনি আমরা। এবং এত শিক্ষা, এত ত্যাগ তিতিকার পরেও বাংলাদেশের রাজনীতিবিদদের হুঁশ হয় না। আমার এখন মনে হচ্ছে আমরা আসলে যথেষ্ট ভদ্র জাতি, বাংলাদেশের মানুষ। আমরা যদি শ্রীলঙ্কার মতো কিছু কাজ করতে পারতাম তাহলে আমাদের রাজনীতিবিদরা, কারণ তখন এই উলঙ্গ অবস্থায় রাস্তায় দৌড়ানি রাজনীতিবিদদের ছবি বা ভিডিওগুলো দেখলে তাদের বুকে হয়তো বা কাঁপন ধরত। নাহলে এখন পর্যন্ত বাংলাদেশে জুলাইতে যা ঘটেছে, কেন এই জুলাইয়ের ঘটনার শিক্ষা রাজনীতিবিদরা নিতে পারতেছেন না? ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন রাইট নাও। বাংলাদেশ 54 বছরে, বাংলাদেশের স্বাধীনতার আগ থেকেই আমরা যোগ্য মানুষ পাইনি। আপনি দেখেন, আমি নতুন প্রজন্ম যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রতিটা ঘটনা পর্যবেক্ষণ করেন, আবার পুনর্বিবেচনা করেন, তদন্ত করে দেখেন। এদেশের মানে বাংলাদেশের মতো একটা দেশ, আপনি দেখেন আমাদের রাজনীতিবিদরা কি করেছে এই দেশটাকে। তারপরে তো তারাই তো মানে এই দেশের দাবিদার, তারাই দেশের মালিক। লুটপাটকারী থেকে শুরু করে কোন রাজনীতিবিদ রাজনীতি করে গরিব হয়েছেন দেখাইতে পারবেন কেউ? আমার দেখান তো আপনি বাংলাদেশের এই দেশ, যেই দেশের রাজনীতিবিদরা একটা চুরি করা গান আরেকজনের, অন্য বিদেশি একজন মানুষের, তার লেখা তাও চুরি করা সুর, সেটা জাতীয় সঙ্গীত হিসাবে প্রতিষ্ঠা করে ফেলছে। এবং দেখেন ভারত এই দেশটাকে মানে কেমন ভাবে ডে ওয়ান থেকে কিভাবে ধ্বংস করে গেল। সংবিধান নিজে লিখে আমাদের কাছে চাপিয়ে দিল তারা। আপনি অনেকগুলো বিষয় দেখবেন, তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো এই যে প্রবাসীরা, আপনার কেউ প্রবাসী থাকলে সে কোনোদিন বাংলাদেশের রাজনীতি মানে সদস্য হতে পারবে না। যদি এটা ইজ অফ হয়েছে, আবার অনেকেই হয়েছেন, আমি মনে করি এটা প্রতিষ্ঠা করা দরকার। ফর এক্সাম্পল, কেন জানেন? ভারত জানে বাংলাদেশিরা খুব একটা জ্ঞানহীন মানে মানে পাপিষ্টরা, রাজনীতিবিদ যারা খুব ভালো করে জানে। ভারতের দেখেন তাদের অ্যাসেসমেন্টগুলো দেখেন, আমি আশ্চর্য হই মাঝে মাঝে যখন ভাবি। আমি তাদের কথাবার্তা আমি যখন ভাবি যে ভারতের মানে পরিকল্পনা দেখেন, আপনি তাদেরকে বোকা বলবেন? কিভাবে বলবেন? আপনি দেখেন না, বুদ্ধিজীবী দিবস যেটা পালন করি আমরা, এটা তো ওয়েল এস্টাবলিশড যে এই বুদ্ধিজীবীদের হত্যা করেছে ভারতীয়রা, রাইট? কেন করলো? আপনি দেখেন, যখন একটা দেশ বিধ্বস্ত, যুদ্ধে বিধ্বস্ত, খাওয়া নাই, পড়া নাই, রাস্তাঘাট নাই, কিছুই নাই, হসপিটাল নাই, সেই সময়ও যাওয়ার সময় ভালো মানুষগুলোকে হত্যা করে গেছে। ওয়াই? কোনোভাবে সুযোগ দেওয়া হবে না। এই গোষ্ঠীকে যদি বন্ধু ভাবেন, আপনি মনে করেন এরা আপনার বন্ধু এবং এরা ভবিষ্যতে বাংলাদেশকে সাহায্য করবে, যারা ভাবেন এরাই তো গণদুশ্মন। ভারত নয় তো, এরাই তো বাংলাদেশের গণদুশ্মন। মানে যারা এটা ভাবেন, আমরা বিশ্বাস করেন আপনারা সবচেয়ে নিকৃষ্ট প্রজাতির রাজনীতিবিদ বাংলাদেশে, সবচেয়ে মানে জ্ঞানহীন পাপিষ্ট অপদার্থ শ্রেণীর রাজনীতিবিদ পৃথিবীতে কোন দেশে থাকে তা না হচ্ছে বাংলাদেশ। জোর করে আমাদের উপরে একটা জাতীয় সঙ্গীত চাপিয়ে দিল, কিছু বলা যাবে না এখন, এটা অনেকে আবার মানে বলা যায় না। একটা সংবিধান আপনি দেখেন, মনে করছে কি যে দেখেন কিভাবে এরপরে বিদেশের সাথে কোনো চুক্তি করলে এটা প্রকাশ করা যাবে না তখনকার সময় সংবিধানে। আচ্ছা, তখনকার সময় সংবিধানে এটা কেন? বাংলাদেশের তো কোনো চুক্তি ছিল না কারোর সাথে, শুধুমাত্র ভারতের সাথে ছিল। ওই ভারতের সাথে চুক্তি যেগুলা দেশবিরোধী চুক্তি, দেশকে জিম্মি করার চুক্তি, এগুলো যেন কেউ না জানে সে কারণে করলো কি, সংবিধানে তখন এটা ঢুকিয়ে দিল। আপনি কল্পনা করেন বিষয়টা, আপনি কল্পনা করতে পারেন? মানে এরা এই দেশের জন্মের আগ থেকে এরা বাংলাদেশের মানে মানে বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এরা যখন আমরা ড্রাইভিং সিটে বসে, এর চেয়ে লজ্জাজনক আর ভয়ঙ্কর একটা জাতির জন্য, দেশের জন্য আর কোনো কিছু হতেই পারে না। এদেরকে এখনো আমরা মনে করি, ভারত ইন্টারিম গভর্নমেন্ট দেখিয়ে দিয়েছে যে এই ভারতীয়দের ছাড়া বাংলাদেশ খুব ভালো করে চলতে পারে। কিন্তু আমরা যেই পরিবর্তন হলো, পরিবর্তনের মানে সাথে সাথে দেখি এখন আমরা আবার সেই জেউলায় সেই কদু। কেন কি জানেন? মনে রাখবেন, ভারত সেই ধরনের ব্যক্তি এবং রাজনৈতিক দলকে পছন্দ করে, যেই ধরনের ব্যক্তি এবং রাজনৈতিক দল অপদার্থ এবং তারা এদেরকে তাদের জাঙ্গিয়ার ভিতর রেখে পরিচালনা করতে হবে। অদক্ষ, অপদার্থ, জ্ঞানহীন যারা, এদেরকে এটা কল্পনা করবে সবসময়। মনে রাখবেন, এই কাজটাই তারা করেছে, এবারও তারা করে যাচ্ছে। ভারত চায় না বাংলাদেশের জুলাই সনদ বাস্তবায়িত হোক, 72-এর সংবিধান, কারণ এই সংবিধান তাদের সংবিধান তো
এই সংবিধান কোনোদিন পরিবর্তন হতে তারা দিবে না। এই জন্যই তো তারা তাদের এত ষড়যন্ত্র, যদিও আমরা সুযোগ দিয়েছি। জামাত একটা স্টুপিড রাজনৈতিক দল, স্টুপিড। জামাত এই ভারতকে সুযোগটা দিয়েছে, এবং আমি এটা বিস্তারিত আমি ঠিক করে বলবো আমি কেন জামাত এই সুযোগটা দিয়েছে। তারা এবারও তাদের অতিরঞ্জিত আবেগময়, আবেগী, না জেনে ভবিষ্যৎ এবং ফিউচারিস্টিক কনসিকুয়েন্স না জেনে মানে রাজনীতি করার ফল আজকে বাংলাদেশ পাচ্ছে জামাতের। এটা আমি আলোচনা করবো পরে। আমি বলছি না তারা অসৎ, নো ডাউট অ্যাবাউট দ্যাট, এটা কোনো বক্তব্য নয়। বক্তব্য হলো তারা, কারণ ভারত মনে করে, এই কারণেই ভারত মনে করে যদি মানে এরা কখনো ক্ষমতায় যায় তাহলে আমরা যে কুকৃত করতে চাই বাংলাদেশকে, আমরা এটা পারবো না আপাতত। ওই ক্ষেত্রে তারা পারবে না। কিন্তু ভারত কি করছে, মানে জামাত এই সুযোগটা তাদেরকে করে দিয়েছে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে। এই কর্মকাণ্ডের কারণে যে করে দিছে, এটা কারণে এই সুযোগটা নিয়েছে ভারত, এবং তারা মোটামুটি এই প্রজেক্টটা তারা সাকসেসফুল এবার। তো জুলাই সনদ আগামীর বাংলাদেশ, এটা যদি বাস্তবায়িত না হয় বাংলাদেশ অস্তিত্বহীনতায় পড়বে। আবার বলছি আমি, যদি কখনো আওয়ামী লীগ ফিরতে পারে তাহলে অবস্থা ভয়াবহ গুরুতর হবে। এই যে আজকে আপনি দেখেন, এই যে প্রেসিডেন্ট ট্রাম্প গতকালকে উনি সুপ্রিম কোর্টে গেছিলেন, এই যে বার্থ রাইট সিটিজেনশিপ যেটা, এটাকে আপনার কি করার জন্য, উনি তো মানে সব অ্যাপিল চলছে সুপ্রিম কোর্টে, এখন ইউএস সুপ্রিম কোর্টে। আপনি দেখছেন একজন প্রেসিডেন্টের সামনে জাজরা যে পরিমাণ, এটা কিন্তু ভিডিও দেখা যায় না, বাট ভয়েস মানে যেটা, মানে রেকর্ড যেটা, এটা সব জায়গাতে আছে, মানে সুপ্রিম কোর্টে হেয়ারিং এর। আপনি গিয়ে দেখেন কতটা মানে পাওয়ারফুল জুডিশিয়ারি হলে এই কাজটা। কেন রাজনীতিবিদরা এই দেশে যা তাই করে বেড়াতে পারে না, করলেও পরবর্তী সময় তার কনসিকুয়েন্স ফেস করতে হয়, বিকজ ল অ্যান্ড অর্ডার এবং জাস্টিস। আমরা যে জুডিশিয়ারির কথা বলি সবসময়, যে জুডিশিয়ারি কেন আমার সেপারেশন দরকার। আজকে 54 বছর হলো এদেশের, বাংলাদেশের মানুষ যতক্ষণ পর্যন্ত বিচার চাইতে পারবে না, পাইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এই দেশ কোন দেশই না। এটা আমি বারবার বলছি, আজকে বলছি। এটা আজকে আমার তো সংগ্রামই ছিল এগুলো নিয়ে, মোটামুটি সিস্টেমের বিরুদ্ধে। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার জন্য মূলত এখানে আসি নাই। পরবর্তী সময় হয়তো হয়েছে স্বৈরাচার আমাদের চোখের সামনে ঘটেছে। তো আজকে জুলাই সনদ নিয়ে দেখচুত্ব চাচ্ছিল্য করা হচ্ছে বিভিন্নভাবে। একটা জিনিস মানে ভুলে যাওয়া উচিত নয়, যে জুলাই সনদ নিয়ে মানে এইভাবে শেখ হাসিনা করতো, এই পরিণতিটা যেন আমরা না ভুলে যাই। এটা যেন একদিন, কারণ আমি খুব ক্ষুব্ধ এই বিষয়গুলো দেখার পরে। এখন আমি বলছি যে আপনার জুলাই সনদ বাস্তবায়ন করা 72 সংবিধান, এই সংবিধানটা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করা বা জিম্মি করা সংবিধান। এই সংবিধান বাংলাদেশের জাতীয়তাবাদ, যেটা বিএনপির জাতীয়তাবাদ বলে না, বাংলাদেশি জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদের ঘুর বিরোধী। আমি জানি না এখান থেকে যদি আমরা বেরোতে না পারি এবার দেশের কোনো ভবিষ্যৎ নেই। এমনি আমাদের দেশ সংকটাপন্ন অবস্থায় আছে, আগামীতে অর্থনৈতিকভাবে মারাত্মক এবং ভয়াবহ সংকটাপন্ন অবস্থার মধ্যে পতিত হবে। ওয়াই? বিকজ আওয়ামী লীগ অর্থনৈতিক সেক্টরে যে দুর্বৃত্তায়ন করেছে তার ফলাফল কিছু কিছু ক্ষেত্রে ওভারনাইট হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে সুদূর প্রসারী লং টার্মে গিয়ে এগুলোর এফেক্ট আসে, যেগুলো এখন আসতেছে। এবং এর ভিতরে যদি অর্থ মন্ত্রণালয় বা এরা যদি দুর্নীতিগ্রস্ত থাকে বা অর্থমন্ত্রী যদি রাজনৈতিক উদ্দেশ্য থাকে, তাহলে তো অবস্থা আরো খারাপ হবে। এই দেশ ঠিক আছে কিভাবে? প্রবাসীদের কারণে। প্রবাসীরা টাকা পাঠাচ্ছেন, $4 বিলিয়ন পাঠিয়েছেন তারা বিগত মার্চের থেকে, ঈদের আগ থেকে সবকিছু মিলিয়ে $4 বিলিয়ন। থিংক অ্যাবাউট দ্যাট। তো আফ্রিকার অনেক দেশের জিডিপির, মানে কয়েকটা দেশের জিডিপির সমান টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। এই প্রবাসীরা গার্মেন্টসের কিছু কাপড় চাপড় বিক্রি করে, বাংলাদেশে আর কিছুই নেই। এই দুইটা সেক্টর যদি আঘাত আসতে পারে যে কোনো সময়, মধ্যপ্রাচ্যের যে অবস্থা চলছে এখানে অনেক মানে ক্ষতিগ্রস্ত হবে আর্থিক খাত, মানে বিভিন্নভাবে চাপিয়ে দিয়েছে আমাদের উপরে। বাই দ্য ওয়ে, এখানে বলে রাখি, বয়কট রাজাকার ইন বাংলাদেশ। বাংলাদেশে রাজাকার দ্যাটস ট্রু, বাট তবে বাংলাদেশের সবচেয়ে বড় রাজাকার যারা হচ্ছে জুলাইকে অস্বীকার করে। বাংলাদেশের সবচেয়ে বড় রাজাকার হচ্ছে যারা ভারতের দালালি করে। বাংলাদেশের সবচেয়ে বড় রাজাকার হলো যারা এদেশের বিচার বিভাগকে স্বাধীন হতে দেয় না। বাংলাদেশের সবচেয়ে বড় রাজাকার যারা ব্যাংক বিমা লুটপাট করে, দুর্নীতি করে, যারা প্রশাসনকে দলীয়করণ করে, এটা হচ্ছে সবচেয়ে বড় রাজাকার। এর চেয়ে বড় রাজাকার আমি আর দেখি না। দ্যাটস হোয়াট ইট ইজ। সো মূল জায়গাতে হলো, মানে আমি যারা বিরোধী দল আছে বা অন্যান্য মানুষকে নিয়ে প্রয়োজনে একটা আন্দোলন হতে পারে, সফট আন্দোলন। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি যে কোনভাবে হোক না কেন এটা মানবেন উনি, বিকজ উনি বেগম খালেদা জিয়া এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। বুঝতে হবে একটা জায়গায় জিন কিন্তু একটা ম্যাটার করে। আমি বিশ্বাস করি উনি এটা মানবেন, তবে আন্দোলন করে ওনাকে চাপের মধ্যে ফেলে দিয়ে এটাকে উদ্ধার করতে হবে, এবং এটা সম্ভব। আমার ধারণা উনি এটা করতে পারবেন না, কারণ সরকারের ভারতকে নিয়ে ভয় আছে, এবং ভারত অকুশে এটা কাজ করতে চাচ্ছে না সরকার কোনোভাবেই। এটা একটা বিপজ্জনক পরিস্থিতি আমাদের। অথচ আমরা যুদ্ধ করে রক্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশকে স্বাধীন করলাম, কিন্তু আবার সে একই অবস্থার মধ্যে পতিত হতে হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি দেশের পরিবর্তন আমি দেখতেছি না। আই ডোন্ট সি এনি লাইট দ্যাট কুড ব্রিং চেঞ্জেস। আবার বলছি, এটা দেওয়া সেটা দেওয়া এটা পরিবর্তন না, এটা হচ্ছে ভ্রান্ত এবং অপদার্থ রাজনীতি। সুশাসনের জন্য প্রশাসনিক ব্যবস্থাকে রিফর্ম করা, সংস্কার করাই হলো মূলত আপনার অন্যতম দায়িত্ব। আপনি এখানে এটা একটা অংশ দিবেন, এখানে একটা কিছু দিবেন, এগুলো দেশ পরিবর্তন হয় না। দেশ পরিবর্তন হয় সুশাসনের জন্য, মানে প্রয়োজনীয় যে সংস্কার করা সেটা। এটা করে যদি করতে ব্যর্থ হই আমরা এবার,
পরিস্থিতি আর মারাত্মক ধরনের গুলাটে হবে। এটা হচ্ছে আমার বক্তব্য। লেডিস এন্ড জেন্টলম্যান, সবাই যে কোনোভাবেই হোক না কেন সেটা এই পরিস্থিতিটা আপনারা মোকাবেলা করবেন। এবং আমি মনে করি যে আপনার জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটা আন্দোলন আমাদেরকে করতে হবে, আনডাউটেবলি লেডিস এন্ড জেন্টলম্যান, এর কোনো বিকল্প নেই। আবারও ভোট দিলাম, এই বছর প্রথম কোনো পরিবর্তন তো চোখে পড়লো না। মানে এটা মানে আমি আবার বলি, আমরা যে ড্রাস্টিক রিফর্মস, স্মার্ট অ্যান্ড আফ রিফর্মস আমরা চাচ্ছিলাম, সেটা মানে করতেছে না বাংলাদেশে। বুঝছেন, এটা করবে না। কেননা প্রধানমন্ত্রী চাইলেও কিছু মানুষ আছেন যারা দুর্ভাগ্যজনক, এরা এরা কিন্তু বাধা দিবেন, কারণ এরা ভারত অখুশি হয় এমন কোনো কাজ করতে চাচ্ছেন না তারা। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। এত রক্তের পরেও, এত রক্ত দেওয়ার পরে আমরা এমন অবস্থার মধ্যে পতিত হচ্ছি যেটা কখনই কাম্য নয়, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটাই মূলত আমি বলতে চাচ্ছিলাম যে কোনোভাবেই হোক জুলাই সনদ বাস্তবায়ন, এটা জনগণের রায়। এটা করলে বিএনপির জন্য ভবিষ্যতে মারাত্মক ক্ষতি। তো প্রশ্ন হলো, এর বিকল্প কি আমরা তৈরি করতে পেরেছি? জামায়াত আছে, সারাদিন তারা ইরানের খমিনির মানে গায়বানা জানিয়ে ব্যস্ত, বুঝছেন, আর কোথায় কি বোম মারলো এটা নিয়ে সারাদিন তারা ব্যস্ত। মনে হচ্ছে যে তারা অন্য দেশের মানে মানে মেম্বার পার্লামেন্ট হয়েছে। বারবার বলেছি যে আপনারা দেখেছেন মিজানুর রহমান আজহার সাহেবকে আপনার কি থেকে, যে অস্ট্রেলিয়া থেকে মানে তারা ডিপোর্ট করেছে ওনাকে। আমি বারবার বলেছি, আরে বাপরে বাপ, ওনারা মানে কথাবার্তা যখন বলে তখন উঠে তারা স্টেজে মানে মানে অন্য মানুষের খেয়ে যা ইচ্ছাতে বলে বেড়ায়, যখন যা ইচ্ছা তাই মুখ দিয়ে বেড়ায়। বারবার বলছিলাম মুফতি ম্যানকে ফলো করুন, কথার কন্ট্রোল কিভাবে করতে হয়, দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু বি ইন্টারন্যাশনাল। উনি যদি কথাবার্তা ঠিক মতো বলতেন, উনি একজন ইন্টারন্যাশনাল স্কলার হতে পারতেন। বিদেশি মিডিয়া ওনার সাক্ষাৎকার নিত নিয়মিত, বিভিন্ন বিষয়ে ওনাকে ডাকতো। কিন্তু উঠে এই যে বাংলাদেশি আবেগী মানে স্বাধীন করে ফেলবে প্যালেস্তাইন, স্বাধীন করে ফেলবে ইরান। আমি আবার বলছি এগুলো আপনাদের দায়িত্ব নয়, নিজেকে বিপদে ফেলবে না। যখন তার প্যালেস্তাইন ইসরায়েলকে নিয়ে মিটিং করে আমি বলছিলাম এটা কইরেন না ভাই, আমরা এটা পরবর্তী ধাপটা আমরা নিতে পারবো না, আমরা এই কনসিকুয়েন্সটা আমরা সহ্য করতে পারবো না, মানে এদেশে এটা করি না। কিন্তু স্টুপিড ছিল ডক্টর মানে কি সরকার নাম কি, আমরা এই ডক্টর মানে ইউনূস সরকার, এদের কেউ ছিল না, এরা রাজনীতি জানতো না বলে এই সরকারটা ফেল করেছে। মানে আশাবাঞ্জক যে কাজগুলো আমরা করতে পারি না এরা, কারণ কেউ রাজনীতিবিদ ছিল না। আপনি পিএইচডি ডিগ্রি পাস থাকলে হবে না, যখন আপনি রাজনীতি মানে যখন আপনি দেশ পরিচালনায় যুক্ত হবেন তখন আপনাকে রাজনীতি জানতে হবে। রাজনীতির কলা কৌশল এবং গাছ যদি না জানে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। এখানে মানুষ ছিল সবাই লেখাপড়া করা, কেউ তো মাস্টার্স নিচে ছিল না, রাইট, ফারুকি সারা। কিন্তু এরা অদক্ষ মানে অযোগ্য উপদেষ্টা নিয়োগ কারণে এই সরকারটা মোটামুটি একটা পর্যায়ে প্রায় 6 মাস পরেই সরকার কিন্তু ফল করা শুরু করলো, মানে রাজনৈতিক দলগুলোর মারাত্মক প্রেসার এবং ভারতের অপপ্রচারের কারণে। যদি ভালো মানুষ, তারা স্ট্রং মানুষ নিত সরকারটা ফেল করতে অনেক কাজ সরকার করে যেতে পারতো, বাট সরকার করতে পারে নাই। কেন? এই কারণেই করতে পারে নাই, বিকজ সরকারের এখানে যারা উপদেষ্টা নিয়েছিলেন 2-1 বাদে স্টুপিড মানুষ নিয়েছিলেন তারা। এরা সত্যিকার অর্থে রাষ্ট্র পরিচালনার জন্য ওই ধরনের রাজনৈতিক যে কলা কৌশল জানা লাগে। আমি তো এর আগে বলেছি, এই যে আপনার ইসকনকে নিয়ে তারা যে কাজটা করলেন, আমি বলছিলাম যে আমি যদি ওই জায়গাতে থাকতাম ইসকনের নাম কিন্তু বাংলাদেশে থাকতো না, এমন সিস্টেম আমরা করতাম, রাইট। বলছিলাম যে হিন্দু মানে সনাতন ধর্মের যারা আছেন তাদেরকে ডেকে নিয়ে আসেন, 5-6 কোটি টাকা অনুদান দেন, 2 দিন পরে ইসকনকে ব্যান করেন, তাহলে হেরা খুশি। তখন বলবে কি এরা হচ্ছে উগ্রবাদী, হেরা মানে এদেরকে সাপোর্ট দিচ্ছে। এই ধরনের কলা কৌশল না জানলে আপনি রাজনীতি কখনই করতে পারবেন। এটা কিন্তু ফাঁসরিফ কলা কৌশল, আমি বলছি না সন্ত্রাসী কলা কৌশল, রাইট। সো জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, এর চেয়ে বড় প্রতারণা জাতির সাথে 1971 মানে 54 বছরের আর হতেই পারে না। এটা কোনোভাবেই মানা যাবে না, এটা মানা হবে না এবং মানা উচিত হবে না বলে আমি মনে করি। এটাই হলো আমার বক্তব্য, লেডিস এন্ড জেন্টলম্যান। বাট ইটস ভেরি সরি যে আপনার আমাদের ভাগ্য বিনষ্ট করবেন না। আমি তো এটাই বলছি, আপনি দেখেন না মধ্যপ্রাচ্য থেকে দলে দলে পাঠাচ্ছে সবাই ইরান এই সরকারের বিরুদ্ধে। আমরা বুঝতে পারি কিছু স্ট্র্যাটেজিক কারণে আপনারা সমর্থন দেন, আই আন্ডারস্ট্যান্ড, এটা এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আমি কি বলি এটা তো আপনারা নিশ্চয়ই জানেন, কিন্তু বলছি যে অতি আবেগী হবেন না। পৃথিবীর কোনো দেশ এভাবে আবেগী না। বাংলাদেশ তো আগামীতে সৌদি আরবে যেতে পারবে না, সৌদি আরবে যেতে পারবে না বাংলাদেশিরা, যেভাবে যদি এটা অ্যাড্রেস করে তারা, আমরা সৌদি আরবে যেতে পারবো না, এমন পরিস্থিতি সৃষ্টি করেছি আমরা অলরেডি, বুঝছেন। তো আমরা অতি আবেগী মূর্খতা, এটাই আমাদেরকে ধ্বংস করেছে। আজকে বলছি যে আপনারা অন্য দেশকে নিয়ে ভাবতেন যদি অন্য দেশের আপনারা কিছু করতে পারবেন। ওইটা আমি বলেছি যে এই যে সমস্যা একমাত্র ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমি এটার প্রতিবাদ করতে পারবো। ওয়াই? আমি একজন আমেরিকান, আমি আমেরিকাতে থাকি, আমার কনস্টিটিউশন কিছু রাইট আছে, আমাকে কিছু করতে পারবেন না। আপনারা করলে কি হবে? আপনারা করলে আপনাদের দেশের উপরে নানান ধরনের বোঝা, এবং এটাই বাস্তবতা। তা আপনি বলবেন যে এটা তো ভাই অন্যায়, আই আন্ডারস্ট্যান্ড, বাট এটা এভাবেই তো পৃথিবী চলছে, এখন চলছে না? আপনি দেখেন না কেন? বলি নাই ভারতের প্রধানমন্ত্রী ইউএস মানে প্রেসিডেন্টকে খুশি করার জন্য গিয়ে বাইজির নাচ নাচেছে সেখানে নরেন্দ্র মোদীর মতো ব্যক্তি। কেন ইমাজিন দ্যাট, লিডিস এন্ড জেন্টলম্যান? কেন ইমাজিন? সো এটাই হলো আপনার মূল জিনিস। সো এনিওয়ে,
এই সরকার ক্ষমতায় 2 বছর থাকতে পারবে না, না ক্ষমতায় থাকতে পারবে কিনা সেটা অন্য জিনিস। তবে আমি একটুকু বলি, অর্থনৈতিক যে সুবাতাস সেটা কতটুকু আসবে আমি জানি না। প্রবাসীরা যদি টাকা দেওয়া বন্ধ করে দেয়, সরকার কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়বে। মানে দৈনন্দিন যে খরচ আছে বা কাজকর্ম যেটা চালানোর জন্য, সেটা বিপদে পড়বে সরকার। এই জন্য আমি মনে করি হতে না হলে প্রবাসীরা রেমিটেন্স, আমি তো মনে করি জুলাই আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আমি মনে করি হি হ্যাজ গুড ইন্টেনশন অ্যাবাউট ইট। কারণ ওনাকে আমি জুলাই সনদের বিরুদ্ধে ক্ষুব্ধ দেখি না। উনি যখন কথা বলা হয় তার চেহারার মধ্যে এটাই আর কি, যে করলে ওনার সমস্যা নেই। কিন্তু এখানে কিছু মানুষ আছেন যারা সারাদিন সামনে তারা এটা চান না। তারা কেননা ভারত চায় না জুলাই সনদ, ভারত চায় না 72 সংবিধান পরিবর্তন হোক। দ্যাটস দ্য বটম লাইন। এখন কেউ যদি এটা চায় না, বুঝবে those person or individuals aligned with India in regards to that. That is the bottom line. Okay.